অনির্বাণ শুভেন্দু অধিকারী বলছেন যে অবৈধ সম্পত্তি যদি থাকে তাহলে রেড হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। সেটা তো নিশ্চয়ই, অবৈধ সম্পত্তি যদি থাকে তাহলে রেড হবে, রেডের নামে প্রহসন হবে, তারপরে কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি হবে, জেলে রাখা হবে, এবং তারপরে ট্রায়াল যদি কোনো কারণে ধরুন ভুলবশত শুরু হয়ে গেল, জেনারেলি হয় না, 90% বেশি মামলায় ট্রায়ালটাই শুরু হয় না, যদি বাই চান্স হয়ে যায় দেখা যাবে 99% ক্ষেত্রে সে সসম্মানে, যাকে বলে অ্যাকুইটেড, অর্থাৎ মুক্ত করে দেয় আদালত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। মাত্র কয়েক মাস আগে দিল্লি বিধানসভা নির্বাচনের পূর্বে আমরা দেখলাম যে আপ সরকার বা আপ দলের একাধিক মন্ত্রী নেতা, খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অবধি জেল যাত্রা আমাদের দেখতে হয়েছিল। কিছুদিন আগে যখন দিল্লির আদালতে ট্রায়াল চলেছে, গোটা মামলাটিতে কী রায় হয়েছে, আদালত প্রত্যেককে, ইনক্লুডিং অরবিন্দ কেজরিওয়াল, প্রত্যেককে সসম্মানে তাদেরকে অ্যাকিউট করেছে, মুক্ত করেছে, এবং ইডিকে যা নয় তাই বলেছে, এটা আদালতের ভাষায় যা নয় তাই বলেছে, ন্যূনতম তথ্য প্রমাণ ইডি পেশ করতে পারেনি। এবং আপনি ভেবে দেখুন, এটা বিধানসভা নির্বাচন যখন দিল্লির সামনে রয়েছে, বিজেপির তরফ থেকে একের পর এক এই অভিযোগ তোলা হয়েছে, ইডি একের পর এক আপ নেতাদের গ্রেপ্তার করেছে, মুখ্যমন্ত্রীকে অবধি ছাড়েনি, এবং তারপরে যখন বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ট্রায়ালটা শুরু করার যখন পরিস্থিতি তৈরি হলো, তখন এক বিন্দু প্রমাণ দিতে পারলো না। হেমন্ত সোরেনের ক্ষেত্রে এক ঘটনা, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে এক ঘটনা, এবং সবচেয়ে বড় কথা, আমাদের রাজ্যে নিরিখে যদি আমি ফেরত আসি, 2012-13 সালে যখন সারদা বা চিটফান্ডের বিভিন্ন মামলাগুলি তদন্ত সিবিআই শুরু করে, আজকে 2026 সাল, প্রায় 14 বছর হতে চলো, 14 বছর। এই 14 বছরে আপনি আমাকে বলুন, সেই চিটফান্ডের মামলা সারদা হোক বা বাকি কতটুকু এগিয়েছে? সুদীপ্ত সেন, যিনি প্রধানতম অভিযুক্ত, এজেন্সির তদন্তের সাফল্য রেট কতটা তা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি কংগ্রেসের প্রতিনিধি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনদা, বিজেপি কিন্তু এটা বারবার বলছেন, নরেন্দ্র মোদী এখানে এসে বুঝিয়ে দিয়ে গেছেন এবং বলেছেন বারবার করে যে দুর্নীতিতে তাদের জিরো টলারেন্স। অ্যাবসলিউটলি জিরো টলারেন্স। আমি এটা তো মানতেই হবে, বাঙালি মাছ খান সারা বছর এবং 5 বছর ধরেও খেয়ে এসছেন। এই বাঙালির মাছকে নিয়ে আজকে প্রশ্ন তোলা হচ্ছে, আজকে আমাদের উত্তর দিতে হচ্ছে, আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। ইডি সিবিআইয়ের ভূমিকা ঠিক একইভাবে, যেটা অনির্বাণ বললেন, একইভাবে এই মামলাটা আমরা করেছি সারদা এবং নারদা। আজও আমরা প্রশ্ন তুলি যে এই মামলা আদৌ আছে না নেই, এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। সুতরাং বাঙালি মাছ খায়, এটা সবথেকে বড় প্রশ্ন এই নির্বাচনকে ঘিরে, এবং তার সাথে ইডি সিবিআই যোগ হবে, একটা ন্যারেশন তৈরি করতে হবে। আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, সারা বছর পড়ে থাকে আর নির্বাচনের আগে এসে ইনকাম ট্যাক্স হঠাৎ একটা সাধুত্ব প্রভুত্ব নিয়ে ওখানে রেড করে। আমাদের বুঝতে হবে যে যখন ইডি সিবিআই বারবার রিভিউড হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং তার বহু এক্সাম্পল আছে, যেটা অনির্বাণ বললেন, স্বাভাবিকভাবে অরবিন্দ কেজরিওয়ালের কেস, যেটা আমাদের শোকেস করেছে একটা সরকার কিন্তু ইনফ্যাক্ট চেঞ্জ হয়ে গেল। ঠিক ওই সময় একটা বেয়ার অবস্থা তৈরি করে দেওয়া হলো এবং সরকারটা চেঞ্জ হয়ে গেল, এনজয় করছে পাওয়ার। এই পাওয়ার ইকুয়েশনকে কারা ইনফ্লুয়েন্স করছে, এগুলো বোঝার আছে। আর আমি সবথেকে বড় প্রশ্ন সামনে রাখবো, যখন পশ্চিমবাংলার নির্বাচন, সেক্ষেত্রে একটা ব্যাপকতম অপটিক্স তৈরি করা যায়, হয় এদিকে না হলে ওদিকে, মাঝখানেও কিন্তু একটা স্পেস আছে, এবং সেই স্পেসে আমরা প্রশ্ন তুলতে পারি, হেমন্ত বিশ্ব শর্মা এখানে এসে প্রচার করছেন, ওনার বিরুদ্ধে কেসেসগুলো কি হলো? রমেশ পারিয়াল কোথায় আছেন? রানায়ণ রানে কোথায় আছেন? আমাকে বলবে ভারত সফর করছে, আমার অধিকার আছে ভারত সফর করার, এই কারণে আমি জাতীয় কংগ্রেস। আমি বলবো ইয়েদুরিয়াপ্পা কোথায়, রেড্ডি ব্রাদার্সরা কোথায়? যখন দেখা যায় ইকুয়েশনটা মিট করে না, তখন প্রশ্নগুলো ওঠে, হয় এই দুটো দল অপটিক্স তৈরি করছে, তা না হলে এরা শুধু নির্বাচনের সময় এই সূত্রগুলোকে প্রমাণ করবার চেষ্টা করে, শুধু নির্বাচনে বেনিফিট পাওয়ার জন্য। পাপিয়া, আমি এখানেই আসবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে। অরিন্দম দা, দেবাশিস কুমারের ঠিকানায় যেভাবে আইটি রেড হলো, এখনো তল্লাশি চলছে, তাতে তৃণমূলও বিক্ষোভ দেখায়, কিন্তু প্রশ্নটা এখানে যে নির্বাচনী কার্যালয়ে আয়কর হানা কেন, না যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে একেবারে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, যে কারণে সেই তথ্য পাওয়ার জন্যই আইটি রেড চালাচ্ছে। দুটো ওপিনিয়ন আছে এখানে। সাধারণ মানুষের যে বক্তব্যটা, সেটার যেমন সারবস্তা আছে, যে ইলেকশনের আগে কেন এইরকম রেড হচ্ছে, যেটা অনির্বাণবাবু বললেন আর দাদাও বললেন। আবার আরেকটা রয়েছে যে আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কিন্তু এরকম কোনো রুলস রেগুলেশন নেই যে বৃষ্টির মধ্যে হবে না, ঝড়ের মধ্যে হবে না। কেন আপনাকে আজকে বলে দিচ্ছি আপনাকে, আমরা জানি ইন দ্য ইয়ার 1947-এ সেখানে কিন্তু ফেরা একটা ছিল, কিন্তু পরবর্তীকালে অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253, তাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইডি এস্টাবলিশড হয়েছে 1956 এবং 57-এ।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ফেমা থেকে শুরু করে আজকে আপনি পিএমএলএ অ্যাক্ট, যেটা এটা নিয়ে আপনারা আলোচনা করছেন, পিএমএলএ অ্যাক্টটা হচ্ছে 2002 সালে, 2002 সাল থেকে কিন্তু আজকে অ্যাকশন হচ্ছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই অ্যাক্টে একটা রয়েছে, আমি আপনাকে একটু সেকশনটা বলে দিচ্ছি। 50-তে রয়েছে আন্ডার সেকশন ক্যান ডাইরেক্টলি সার্চ অ্যান্ড সিজার উইদাউট কলিং এনি পারসন অ্যান্ড অ্যাকসেপ্টেবল অ্যাজ এভিডেন্স। এখানে কোনো নিয়ম নেই। যেমন আপনারা আজকে বলছেন যে হিসাব বহির্ভূত পাওয়া গেছে, তারা করতেই পারে, কিন্তু আপনাদের মনে হচ্ছে, মনে একটা জিনিস ভাবতে হবে যে ইডি যে আজকে অ্যারেস্ট করছে, আপনারা অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্কে বলছেন, আপনি বলুন তো 3 মাস 4 মাস জেলে ছিল, কতদিন সে জেলে ছিল? জেল থেকে যখন বেরিয়েছে ডিফার্মেশন হয়েছে তার এগেনস্টে, যে আমাকে অবৈধভাবে রাখা হয়েছে, তা হয় না। আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি এক এক সময় বলছে যে মদ দিয়ে এই হয়েছে ওই হয়েছে বলে বেল দিল না, বা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি একজন মুখ্যমন্ত্রীকে আটকে রেখেছিল, তিহার জেলে পর্যন্ত পাঠিয়েছিল, কিন্তু যখন বেরোয় তাহলে তাকে ইললিগাল ডিটেনশন করা হয়েছে, তার জন্য কি ডিফার্মেশন স্যুট করেছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।